নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। 2022-এর 15ই অগস্ট, ঠিক যেই সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী ট্রিম করা দাড়ি, আগে না দেখা সম্ভবত নতুন কুর্তা জ্যাকেট পরে স্বাধীনতা দিবসে বেটি বাঁচাও বেটি পড়াও এর বাওয়াল দিচ্ছিলেন, ঠিক সেই সময় গুজরাতের সাব জেল থেকে একে একে বের হচ্ছিল 11 জন পশু, একেবারে মানুষের মতো দেখতে। এদের নাম যশবন্ত ভাই নাই, গোবিন্দ ভাই নাই, রাধে শ্যাম শাহ ওরফে লালা উকিল, বিপিন চন্দ্র जोशी, केसर भाई बोहानिया, प्रदीप बोहानिया, बाका भाई बोहानिया, राजू भाई सोनी, नितेश भट्ट, रमेश चंदाना और एकदा हेड कन्स्टेबल सोमा भाई गौरी। এরা জেল থেকে বের হবার পরে সারিবদ্ধ হয়ে দাঁড়ালো, ক্যামেরার সামনে তাদের মালা পরানো হলো, মিষ্টি খাওয়ানো হলো। ওদিকে লালকেল্লার মঞ্চ থেকে তখনও বাওয়াল দিয়েই যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, বেটি বাঁচাও বেটি পড়াও। ওই সময় গণধর্ষণে অভিযুক্ত নয়, না, মাথায় রাখুন, অভিযুক্ত নয়, আদালতের দোষী প্রমাণিত, যাদেরকে যাবজ্জীবন জেলে পাঠিয়েছিলেন বিচারপতি, বলেছিলেন হিনিয়াস ক্রাইম, বলেছিলেন অপরাধীরা মানবতার কলঙ্ক। সেই কলঙ্কিত জন্তুগুলোকে স্বাধীন করে ছেড়ে দেওয়া হলো জেল থেকে, যাকে সরকারি ভাষায় বলা হয় এদের সরকারি মাফি দেওয়া হয়েছে, এদের সরকারের তরফে ক্ষমা করা হয়েছে। কি করেছিল এই জন্তুর দল? 27শে ফেব্রুয়ারি 2002 গোদরায় ট্রেনের কামরায় আগুন লাগানো হলো। 59 জন করসেবক আগুনে পুড়ে হয় ঘটনাস্থলে, না হলে হাসপাতালে মারা গেলেন। তাদের দেহ পরদিন সকালে হাসপাতালের সামনে রাখা হলো। সাম্প্রদায়িক উত্তেজনার পারদ তুঙ্গে। ভয় পেলেন মুসলমান সম্প্রদায়ের কিছু পরিবার। 5 মাসের গর্ভবতী বিলকিস বানো, তার 3.5 বছরের মেয়ে আর পরিবারের অন্য 15 জন সদস্য তাদের গ্রাম রাধিকাপুর গোদরা ছেড়ে পালালেন পাশের জেলা ছাপারবাদে। 3রা মার্চ। মাথায় রাখুন, গোদরায় ট্রেনে আগুন লাগানোর পরে গোদরা সমেত সারা গুজরাতে দাঙ্গা শুরু হয়েছে, যা মোদিজির ভাষার রিয়াকশন, ক্রিয়ার প্রতিক্রিয়া। সেই 27শে ফেব্রুয়ারির 4 দিনের মাথায় 25-30 জন মানুষ, তাদের হাতে অস্ত্র, তাঁরা ঝাঁপিয়ে পড়ল এই আশ্রয়হীন অসহায় পরিবারের উপর। মহিলাদের ধর্ষণ করল। তার মধ্যে ছিল 5 মাসের গর্ভবতী বিলকিস বানো, তার মা এবং আরো 3 জন মহিলা। এখানেই শেষ? না, কেবল ধর্ষণ নয়। ওই ধর্ষণের পরে তাদের পরিবারের বিলকিস, 3 বছরের এক শিশু, একজন পুরুষ বেঁচে ছিল। 8 জনের মৃতদেহ ওখানেই ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। 6 জনকে খুঁজেই পাওয়া গেল না। জ্ঞান ফেরার পরে উলঙ্গ বিলকিস বানোকে এক আদিবাসী মহিলা একটা কাপড় দেয়, সেটা গায়ে জড়িয়ে সে লিমখেরা পুলিশ স্টেশনে হাজির হয়। তারা অভিযোগ দায়ের করে না। বিলকিস গোদরা রিলিফ ক্যাম্পে যায়, সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং থানায় অভিযোগও দায়ের করানো হয়। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আর সুপ্রিম কোর্ট বিলকিসের অভিযোগ নেয়, সিবিআইকে তদন্ত করতে বলা হয়। 2004-এ কোর্টে শুনানি শুরু হয়। সে বছরেই মনমোহন সিং এর সরকার এসেছে। ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। 2008-এ আদালত রায় দেয়। তাতে বলা হয় যশবন্ত ভাই নাই, গোবিন্দ ভাই নাই আর নরেশ কুমার মর্ধিয়া বিলকিস বানোকে ধর্ষণ করেছে। শৈলেশ ভট্ট বিলকিসের 3.5 বছরের মেয়েকে আছাড় মেরে খুন করেছে। বাকিরা অন্যদের ধর্ষণ করেছে বা মেরেছে। কিন্তু হত্যার মামলায় যথেষ্ট প্রমাণ না থাকার ফলে গ্যাং রেপ, গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন এই 12 জন, যার মধ্যে নরেশ কুমার মর্ধিয়া জেলেই অসুস্থ হয়ে মারা যায়। উচ্চ আদালতের এই রায়ের পর আসামিরা সুপ্রিম কোর্টে যায়, সেখানেও এই একই রায় বহাল থাকে। এর মধ্যে নরেন্দ্র মোদীর সরকার এসেছে। আসামিদের তরফে রাধে শ্যাম শাহ ওরফে লালা উকিল রেমিশন মানে শাস্তি কমানোর আপিল করতে থাকেন। গুজরাট হাইকোর্ট জানায়
আমরা শাস্তি দিইনি, দিয়েছে বম্বে হাইকোর্ট, আমরা শাস্তি কম বা মুকুব করতে পারি না। আসামিরা সুপ্রিম কোর্টে যায়, সেখানে বলা হয় এই মামলা আহমেদাবাদ হাইকোর্টেই চলতে পারে। শাস্তি কম করার আবেদন আবার নতুন করে জমা পড়ে। আসামিদের কাছে এবার সমস্যা হলো 2014-তে আইনের কিছু পরিবর্তন। 2014-তে শাস্তি মুকুব বা কম করার আইনে কিছু সংশোধন নিয়ে আনা হয়েছিল। বলা হয়েছিল গণধর্ষণের কোনো অপরাধী এই শাস্তি মুকুবের আবেদন করতে পারবে না। কেন হয়েছিল এই আইন? মনে করিয়ে দিই, 2013 নির্ভয়ার ধর্ষণ নিয়ে সারা দেশ উত্তাল। উমা ভারতী, বাবা রামদেব, সুষমা স্বরাজ, স্মৃতি ইরানি, অরুণ জেটলির দিল্লির রামলীলা ময়দানে ধর্ণা, সারা দেশ জুড়ে আন্দোলন। সরকার বাধ্য হয়েছিল এই সংশোধনী আনতে। পাশবিক গণধর্ষণে অভিযুক্তদের সারা জীবন জেলেই থাকতে হবে। সেদিন আজকের প্রধানমন্ত্রী বলেছিলেন, কংগ্রেসী রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। আমরা সরকার তৈরি করলে ধর্ষণে অভিযুক্ত প্রত্যেক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কি হলো? স্বাধীনতা দিবসে আরো বহু সাজাপ্রাপ্ত আসামিদের সঙ্গেই মুক্ত করে দেওয়া হলো এই জল্লাদদের, এই পশুদের। প্রশ্ন উঠতেই বলা হলো ঘটনা তো ঘটেছে 2002-এ, আইন সংশোধন হয়েছে 2014-তে, অতএব তাদের ছেড়ে দেওয়া হোক। ধর্ষণে অভিযুক্ত 11 জন অপরাধীদের জেল থেকে কেবল ছাড়া হলো তাই নয়, স্থানীয় বিজেপি নেতারা তাদের মালা পরালেন, মিষ্টি খাওয়ালেন। সেই বিজেপি নেতা জানালেন এনারা সংস্কারী ব্রাহ্মণ। সেই বিজেপি নেতা নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন এবং জিতলেন। ব্যক্তি মানুষ কাকে সমর্থন করলো, কেন করলো, এসবের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা দেশ তার সরকার কি চায়, কাদের পাশে আছে, কাদের সমর্থন করে। একটা সরকার যারা প্রকাশ্যে ধর্ষকদের পাশে দাঁড়ায়, গণধর্ষণে অভিযুক্তদের যাবজ্জীবন কারাবাসের শাস্তিকে কমিয়ে তাদের জেল থেকে ছেড়ে দেয়, তারা নীতি নৈতিকতা নিয়ে একটা কথা বলার অধিকারী। এই প্রথম এক জননেতা যিনি দেশের প্রধানমন্ত্রী, যিনি নিজের ইলেকটোরাল এফিডেভিটে নিজের স্ত্রীর নামটা পর্যন্ত লেখেননি। বহু পরে সাংবাদিকরা তাঁর স্ত্রীর নাম ধাম ছাপিয়ে দেওয়ার পরে মোদিজি তাঁর স্ত্রীর নাম লিখতে বাধ্য হয়েছিলেন। স্বাভাবিকভাবেই সেই নেতার সরকারের কাছ থেকে কি বা আশা করা যায়? কিন্তু সেই মেয়েটি চোখের সামনে নিজের মাকে ধর্ষিতা হতে দেখেছে, পরিবারের অন্য দুজনকে ধর্ষিতা হতে দেখেছে, 5 মাসের সন্তান পেটে নিয়ে নিজে ধর্ষিতা হয়েছে। তার কেমন লাগছে? তিনি কি মনে করছেন? তিনি এই মাতৃভূমির কন্যা নন? এই দেশের নাগরিক নন? বেটি বাঁচাও বেটি পড়াও কি তাহলে এক বিশুদ্ধ তামাশা? কেবল ধর্ষণ। চোখের সামনে খুন করা হয়েছে তার পরিবারের আরো 8 জনকে। এই নারকীয় ঘটনা ঘটার সময় রক্ত মাখা এক উলঙ্গ নারী দেখেছিল তার আত্মজাকে আছাড় মেরে খুন করা হলো। তারপরও সে থানায় গেছে, অভিযোগ দায়ের করেছে। বিচারক রায় দেবার পরে বলেছিলেন বিলকিস বানোর অদম্য সাহসের কারণেই এই ঘৃণ্য অভিযুক্তদের শাস্তি দেওয়া সম্ভব হয়েছে, যাদের মধ্যে একজন আইনের রক্ষক, একজন হেড কনস্টেবলও ছিল। ফিরছি আলোচনা বিরতির পর। কোনোভাবেই এই অপরাধীরা শাস্তি পেত না যদি এই মোদী সরকার ক্ষমতায় থাকত। সবার চোখের সামনে গাড়ির চাকায় কৃষক পিষে মেরে ফেলার পর অভিযুক্ত আর জেলের বাইরে, ধর্ষিতার লাশ জ্বালিয়ে দেওয়া হয় মধ্যরাতে পুলিশি পাহারায়। আজ ধর্ষিতা হলে বিলকিস বানো বিচার পেতেন? অসম্ভব। অপরাধের তালিকায় মহিলাদের উপর অত্যাচার বেড়েই চলেছে, আর তার শীর্ষে নাকি এক সন্ন্যাসী পরিচালিত উত্তরপ্রদেশের সরকার। মহিলাদের উপর অত্যাচার, অপরাধ বাড়ছে, সরকার বিকাশের কথা বলছে। আসলে এই মনুবাদী আরএসএস বিজেপি মনেই করে প্রত্যেক নারী হলো শূদ্র, তাদের জন্ম হয়েছে পুরুষকে সেবা করার জন্য।
রান্না করার জন্য, বাচ্চা পয়দা করার জন্য। তার উল্টো কিছু হলেই তাদের আসল চেহারা বেরিয়ে পড়ে। বিবেকানন্দ সন্ন্যাসী হয়েছিলেন, বিয়েই করেননি। বুদ্ধদেব সন্ন্যাসী হয়েছিলেন, স্ত্রীকে ছেড়ে, সংসার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। আমাদের নেতা বিয়ে করেছেন, সংসার ছাড়েননি, লাখ টাকার পেন রাখেন বুক পকেটে, বিলিতি রোদ চশমা পরেন, দিনে 3 বার পোশাক পাল্টান, কিন্তু স্ত্রীকে মর্যাদা দেবার কথাও ভাবেন না। এটাই মনুবাদীদের দর্শন, এটাই তাদের চেহারা। তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তখন রাম মন্দির, 370 ধারা, তালাক নিয়ে কোনো কথাই বলেনি। এখন পেয়েছে, তারা মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছে, জোর করে কোনো আলোচনা ছাড়াই 370 ধারা তুলেছে, তালাক আইন এনেছে। তারা আরো কিছুদিন থাকলে সংবিধানের বদলে মনুবাদকেই সংবিধান বলেই চালাতে শুরু করবে, কারণ সেটাই তাদের আদর্শ, সেটাই তাদের লক্ষ্য। এক শূদ্র নারীকে ধর্ষণের অধিকার তো দেওয়াই আছে মনুস্মৃতিতে, অতএব জেলে পাঠানোর প্রশ্নই বা আসছে কেন? কিন্তু এখনো দেশে এক সংবিধান আছে যা ন্যায় বিচারের কথা বলে। সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য সুভাষিনী আলী, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র গিয়েছিলেন আদালতে। আমরা কেবল নয়, সারা দেশের মানুষ তাঁদের লড়াইয়ের পাশে ছিলাম, পাশে আছি। এ লড়াই তো কেবল দুজন মহিলার ছিল না, কেবল বিলকিস বানোর নয়। এ লড়াই ছিল ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর লড়াই, দেশের অর্ধেক আকাশের স্বাধীনতার লড়াই। সেই লড়াইয়ে জয় এসেছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ওই পশুদের জেলে পুরতে। এটা প্রাথমিক জয়। এই ইতিহাস মানুষকে বলতে হবে। এই বেটি বাঁচাও বেটি পড়াও বাওয়ালের পিছনে প্রধান সেবকের ঘৃণ্য মুখ বা মুখোশ মানুষের কাছে তুলে ধরতে হবে। আজ এই রায়ের পরে এই লড়াইকে চালিয়ে নিয়ে যেতে হবে যতদিন না এই মানবতা বিরোধী, নারী বিরোধী এক মধ্যযুগীয় শাসনের অবসান না হয়। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।